তো আজকে আমাদের ইংলিশ রাইটিংসের ক্লাস নাম্বার 2। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং। একটা বিষয় কি দেখো, রাইটিংসের ক্ষেত্রে আমাদের সব থেকে আগে যেটা সম্পর্কে খুব একদম স্পষ্ট ধারণা থাকতে হবে সেই বিষয়টা হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজেস। ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। তো এই ক্লজেস অ্যান্ড ফ্রেজেস এইটার বেশ 3-4টে ক্লাস আমি করব, আর এখন কাউকে জয়েন করানো সম্ভব নয়। 3-4টে ক্লাস আমি করবো এই ক্লজ অ্যান্ড ফ্রেজেস নিয়ে। আমি চাইবো যে এই ক্লজ অ্যান্ড ফ্রেজ এটা যাতে তোমাদের একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, কারণ ক্লজ ফ্রেজটা ক্লিয়ার এটার থাকলে। জন্য অপেক্ষা করছিলাম স্যার। হ্যাঁ, তো ক্লজ অ্যান্ড ফ্রেজটা একদম ক্লিয়ার থাকলে তাহলে রাইটিংসের ক্ষেত্রে খুব সুবিধা হবে, নিজেরা লেখার ধরনটাকেও বুঝতে পারবে। সো এই জন্য এই ডিটেলস ক্লাসটাকে আমরা আজকে করব। ওকে, তো সবার আগে আমরা ক্লজ নিয়ে আলোচনা করব, আর ক্লজটা শেষ হলে তারপরে আমি ফ্রেজ নিয়ে আলোচনা করব। যারা আগে আমার কাছে পড়েছো গ্রামারের ক্লাসে, তারা ক্লজ অ্যান্ড ফ্রেজ সম্পর্কে একটা বেসিক ধারণা সেখানে পেয়েছো। এখন সেই ধারণাটাকেই এখানে আমি আরও এলাবোরেট করব। ওকে, তোমরা না একটুখানি চেষ্টা করবা তোমাদের মাইকগুলো যাতে অফ আছে কি না এটা একটু নিজেদের থেকে দেখে নেবে। ওকে, কথা বলা হলেই মাইকটাকে অফ করবে, না হলে নয়েজ ক্রিয়েট হলে অন্যদের শুনতে সমস্যা হয়ে যাবে। চলো, আমরা এখন কি দেখতে যাচ্ছি? আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। আগে চলো আগে বিষয়টাকে একটু আলোচনা করি। যে প্রথম প্রশ্ন আমরা লিখি যে হোয়াট ইজ আ ক্লজ। হোয়াট ইজ আ ক্লজ? একটা ক্লজ কি, এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন পাশাপাশি রাখি যে হোয়াট ইজ আ ফ্রেজ। হোয়াট ইজ আ ফ্রেজ? ঠিক, আগামী দিনে ওইটা হবে তোমাদের রুটিনটা। আমি হয়তো আজকের ক্লাসের পরে রাত্রে জানিয়ে দেবো কবে কবে আমরা বসছি এটা নিয়ে। তবে যাই বসি না কেন, অন্তত আজকে তোমাদের সামনের পরীক্ষাগুলোর আগে আশা করছি আমি কমপ্লিট করে দিতে পারবো। চলো, তো যখন আমি বলছি যে হোয়াট ইজ আ দাদা, ক্লজ। আপনি বলো বলো বলো। আপনি টেন্থ পড়াবেন বলেছিলেন এর আগের দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টেন্স করা বলেছিলাম তো, ওটাকে একটু রাখো হুম, পরে, টেন্সটা পরে করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আগে দেখে নাও। কেন এটা দেখে নাও, কারণ কি টেন্স তো আমরা করবোই, একদম ডিটেলসে টেন্স করব, কোনো অসুবিধে নেই। কিন্তু এটা দেখা থাকলে আমি যে বাড়ির কাজগুলো দেবো সেগুলো করতে সুবিধা হবে, বুঝেছো ভাই? বাকি তারপর তো গ্রামারের প্রত্যেকটা টপিক আমরা করবো, সো ডোন্ট ওয়ারি। ওকে, চলো, তো যখন আমি বলছি যে হোয়াট ইজ আ ক্লজ, তখন ক্লজ তার ডেফিনেশন কি দিচ্ছে দেখো। এ বলছে যে এ কালেকশন অফ ওয়ার্ডস, এ কালেকশন অফ ওয়ার্ডস containing a subject and a finite verb, okay, and acts like a smaller sentence, নোট করবে কিন্তু, as well as a parts of speech। কেমন হয়ে গেল না কথাটা? is known as clause। ওকে, তাহলে এ কালেকশন অফ ওয়ার্ডস কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, একটা শব্দগুচ্ছ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা একটা স্মলার সেন্টেন্সের মতন কাজ করবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা একটা পার্টস অফ স্পিচেরও কাজ করবে, যেখানে যেখানে যেমন প্রয়োজন হবে তেমনি। কোথাও নাউন হিসেবে কাজ করবে, কোথাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কোথাও অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর সেই শব্দগুচ্ছকেই আমরা ক্লজ হিসাবে জানি। ওকে, এবার তাহলে ফ্রেজ কাকে বলে এটাও আগে জানি, তারপর দেখছি। ফ্রেজকে যখন বললাম তুমি কে, তখন বললো যে এ কালেকশন অফ ওয়ার্ডস, containing no subject verb combination
কম্বিনেশন, ওকে, তাহলে এ কালেকশন অফ ওয়ার্ডস কন্টেনিং নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন or any finite verb or any finite verb and acts like a parts of speech. ওকে, খেয়াল করবে। তাহলে ফ্রেজকে জিজ্ঞেস করা হলো যে ফ্রেজ তুমি কে, সে বলল যে আমি একটা কালেকশন অফ ওয়ার্ডস, আমার মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে না, অথবা আমার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এবং আমি একটা পার্টস অফ স্পিচের মতন কাজ করব। এটা হলো ফ্রেজের বক্তব্য। আর যখন ক্লজকে জিজ্ঞেস করা হলো যে ক্লজ তুমি কে, তখন ক্লজ বলল যে আমি হলাম কালেকশন অফ ওয়ার্ডস যার মধ্যে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং আমি ছোটোখাটো একটা বাক্যের মতন কাজ করব, এবং আমি কোনো যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে পার্টস অফ স্পিচেরও ভূমিকাও গ্রহণ করব। সেটা হচ্ছে ক্লজ। তাহলে এখান থেকে দেখে তোমরা বলো তো দেখি ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে কি তফাৎ বুঝতে পারছো? বেসিক। একটাতে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে আর একটা থাকবে না। ভেরি গুড। ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনের বিষয়টা থাকবে, আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা থাকবে না। হ্যাঁ, আর ক্লজ একটা অর্থ প্রকাশ করবে কিন্তু ফ্রেজ অর্থ প্রকাশ করবে না। না, ক্লজও অর্থ প্রকাশ করে, ফ্রেজও অর্থ প্রকাশ করে। হ্যাঁ ভাই, হয়। হ্যাঁ, আমি যখন বললাম যে এ গ্লাস অফ ওয়াটার, তো এটা কি অর্থহীন নাকি? না, তাহলে এ গ্লাস অফ ওয়াটার অর্থ আছে এর, তার মানে এটা একটা ফ্রেজ। ওকে, সো দুটোই অর্থ প্রকাশ করবে, ওটা কোনো ইস্যু নয়। তাহলে এখানে যেটা প্রথম পার্থক্য আমরা দেখলাম যে ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে বা একটা কম্বিনেশন থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট বা কম্বিনেশন থাকবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে, অথচ ফ্রেজের মধ্যে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না। বুঝেছো? দুটো পয়েন্ট মনে রাখতে পারবে। এক হচ্ছে ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকতে হবে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকলে হবে না। ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব মিনিমাম থাকতেই হবে, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকলে চলবে না। ক্লিয়ার হয়েছে দুটোর মধ্যে? এবং এরা জায়গায় জায়গায় পার্টস অফ স্পিচের কাজও করবে। এবার আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, খুব ভালো করে খেয়াল করবে জিনিসটা আমি কি বলছি। মনে রাখবা যখন আমি ওয়ান ওয়ার্ড ইউজ করব। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছি ওটা বাংলাতে আমি যেটা লিখলাম পরিষ্কার বাংলা করে লিখলাম যে ক্লজের মানে হচ্ছে কি যার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবেই, হ্যাঁ, আর যেটা ফ্রেজ হচ্ছে সেটার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না ও ফাইনাইট ভার্বও থাকবে না। হ্যাঁ একদমই তাই, ভালো বুঝেছো। এবার বাকিটা ওকে, শোনো। ঠিক আছে। যখন Okay. আমি ওয়ান ওয়ার্ড ইউজ করছি তখন সেটা পার্টিকুলার কোনো একটা পার্টস অফ স্পিচ হচ্ছে, খেয়াল করবা, পার্টিকুলার কোনো একটা পার্টস অফ স্পিচ হচ্ছে। যখন আমি ওয়ান প্লাস ওয়ার্ড ইউজ করছি, ওয়ান প্লাস ওয়ার্ডস ইউজ করছি মানে কালেকশন অফ ওয়ার্ডস ইউজ করছি, তখন সেটা ফ্রেজও হতে পারে, তখন সেটা ক্লজও হতে পারে। খেয়াল করবে কিন্তু যখন আমি একটি মাত্র শব্দ ব্যবহার করছি তাহলে সেটি কোনো না কোনো একটা পার্টস অফ স্পিচ হবে, সেটা নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, ভার্ব হোক, অ্যাডভার্ব হোক, যা খুশি। কিন্তু যখন আমি ওয়ান প্লাস ওয়ার্ডস ব্যবহার করছি তখন সেই শব্দগুচ্ছ হয় ফ্রেজ হবে, না হলে ক্লজ হবে। ওকে, এই ফ্রেজ আর ক্লজ একটা বাক্যের অংশ। একটা বাক্যের মধ্যে একাধিক ক্লজ থাকতে পারে, একটা বাক্যের মধ্যে একাধিক ফ্রেজও থাকতে পারে। এবার একাধিক শব্দ যখন ব্যবহার করছি তাহলে সেটা হয় ফ্রেজ হচ্ছে, না হলে ক্লজ হচ্ছে। তাহলে কোন শব্দগুচ্ছকে ফ্রেজ বলবো? না যার মধ্যে কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না, সেটা ফ্রেজ। আর ক্লজ কোনটা? যার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, সেটা ক্লজ। ক্লিয়ার হলো? নাও এবার একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে খেয়াল করবে। আমি বললাম কি যে আই ওয়ান্ট মানি, আমি টাকা চাই, ঠিক আছে? তো এখানে বুঝতেই পারছো যে এখানে মানি একটা মাত্র শব্দ, তাই এটা হচ্ছে নাউন। বলেছিলাম ওয়ান ওয়ার্ড হলে যে কোনো একটা পার্টস অফ স্পিচ হবে, তো এখানে এটা নাউন হয়েছে। নেক্সট খেয়াল করো, আই
ওয়ান্ট লটস অফ মানি। এখানে খেয়াল করো, এখানে একাধিক শব্দ বসিয়েছ, লটস অফ মানি বসিয়েছ। এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কম্বিনেশন দেখতে পাচ্ছ? না এর মধ্যে কোনো ফাইনাইট ভার্বটাও আছে কি? না নেই। নেই। তার মানে হলো এটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটি একটি পার্টস অফ স্পিচে কাজ করছে। খেয়াল করো, এই যে ভার্বের পর, ওয়ান্ট ভার্বের পর এই যে শূন্যস্থান, এটা কার জায়গা? এটা তো অবজেক্টের প্লেস। তো অবজেক্টের প্লেসে কে হ্যাঁ বসবে? স্যার, অবজেক্টের প্লেসে হয় নাউন বসবে, না হলে প্রোনাউন নাহলে বসবে। পড়লাম। তাহলে একটা নাউনের জায়গায় যদি একাধিক শব্দ বসে আর সে যদি নাউনের মতনই কাজ করে, তখন তাকে কি বলা হবে? নাউন ফ্রেজ বলা Phrase. হবে। নাউন বোঝা গেল? দ্যাট ইজ নাউন ফ্রেজ, তার মানে এটা ফ্রেজ। আবার খেয়াল করো, আমি একই জায়গায় বসাচ্ছি যে আই ওয়ান্ট হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পার্স। খেয়াল করো, আই ওয়ান্ট হোয়াট, আমি কি চাই? আমি চাই তা যা তোমার পার্সে রয়েছে। তার মানে যে হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পার্স, তোমার পার্সের মধ্যে যা কিছু আছে সেগুলো সব আমি চাই। তার মানে এখানে খেয়াল করো, এখানে ইউ সাবজেক্ট আছে, এখানে হ্যাভ ভার্ব আছে। তাহলে এখানে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে কিনা? নেই। এবং হ্যাভ নামে এখানে একটা ফাইনাইট ভার্বও আছে। তার মানে এটা পরিষ্কার রূপে একটা ক্লজ হয়ে গেল। বুঝেছো? এবার যদি বলো এটা কোন প্রকারের ক্লজ হলো দাদা, তাহলে দেখো এটা তো অবজেক্টের প্লেসে, এই যে শূন্যস্থান মানে ড্যাশ দেওয়া রয়েছে যতটুকুন আন্ডারলাইন, এটা তো একটা অবজেক্টের প্লেস, ওয়ান্ট ভার্বের পরে বসছে। তো এটা নাউনের বা প্রোনাউনের জায়গা, তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। আমি আশা করছি একটিমাত্র শব্দ ইউজ করলে একটা পার্টিকুলার একটা পার্টস অফ স্পিচ হচ্ছে। একাধিক শব্দ যখন ব্যবহার করছি উইদাউট সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আর উইদাউট এনি ফাইনাইট ভার্ব, সেটা ফ্রেজ হয়ে যাচ্ছে। আর যখন সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকছে, ফাইনাইট ভার্ব থাকছে, তখন এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে। বলো তো এটুকুন ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? হ্যাঁ দাদা। দাদা হ্যাঁ, বলছিলাম কি লটস অফ মানি আর লট অফ মানি পার্থক্যটা কি একটু বলবেন তো? দেখো, লটস অফ মানি বা এ লট অফ মানি দুটো লিখতে পারো, যে কোনো একটা। ওকে, হ্যাঁ দাদা পার্থক্য কিছু লাস্টের নেই। সেন্টেন্সটা একটু বলুন তো। দেখো, আই Your- ওয়ান্ট হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পার্স, বলে না আমি তাই চাই যা তোমার পার্সের মধ্যে রয়েছে। ওকে, তাহলে লটস এটার অফ মানি আর বাংলা লট অফ মানি একই। একই, দুটোই একই। এ লট অফ ইকুয়াল টু লটস অফ। ওকে, তো দাদা হ্যাঁ দাদা ওকে। আচ্ছা বলছি চলো, এই ফ্রেজটা হ্যাঁ ফ্রেজটা কি সাবজেক্ট অনুসারে বসাতে পারি? ফ্রেজটা সাবজেক্ট অনুসারে মানে বুঝলাম না, হ্যাঁ। একবার বলো। মানে সেন্টেন্সের সাবজেক্ট। হ্যাঁ দেখো, কোথায় বসে কি বসে সেটা পরে বলবো আমি। তো এইটুকুন জায়গাটা যেটা বোঝাতে চাইলাম আমি, যে ওয়ান ওয়ার্ড আর ওয়ান প্লাস ওয়ার্ডের ক্ষেত্রে এই যে কাহিনীটা বোঝাতে চাইলাম, এটা বুঝলে কি না আগে এটা বলো। বাকি তোমাদের কি প্রশ্ন মনের মধ্যে আছে আমি জানি, সব বলবো আমি ধীরে খুব ধীরে। সুন্দর, খুব সুন্দর বুঝেছি। ওকে, ভেরি গুড। নাও এরপর আমরা একটু আগে যাই। তোমরা বুঝতে পারছো এখানে একটা কথা উঠছে ফাইনাইট ভার্ব। তো এখন আমার উচিত একটু ফাইনাইট ভার্ব সম্পর্কে বলা, নাকি? বলো আগে, চলো ফাইনাইট ভার্ব সম্পর্কে। হ্যাঁ দাদা, বলো। বলি। দেখো, আমরা যখন ভার্বকে ক্লাসিফাই করব, হ্যাঁ, ভার্বকে যখন আমরা ক্লাসিফাই করব, তখন ভার্ব আমি দুই প্রকারে দেখতে পাবো। একটা দেখতে পাবো হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝে যাবে। একটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আর একটাকে আমরা বলবো হচ্ছে নন ফাইনাইট বা ইনফাইনাইট, যাই খুশি বলতে পারো। ওকে, তাহলে আমি এখানে নন ফাইনাইট লিখছি, নন ফাইনাইট ভার্ব। তাহলে ভার্বকে যখন আমি ক্লাসিফাই করছি, ভার্বকে আমি দুটো ভাগে ভাগ পাচ্ছি। এক হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন একটা কথা বলো তো, ফাইনাইট কথাটি আমি যদি বাংলা করি তাহলে কি হবে? ফাইনাইট কথার অর্থ কি? সসীম। ভেরি গুড, যার একটা সীমানা বেঁধে দেওয়া আছে। সসীম কথার মানে তো তাই, সীম মানে সীমানা, সযুক্ত সীম মানে যার একটা সীমানা আছে। তাহলে ফাইনাইট ভার্ব মানে সসীম ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের একটা বর্ডার দেওয়া আছে, যে ভার্বের একটা সীমানা বেঁধে দেওয়া আছে।
অর্থাৎ এই ফাইনাইট ভার্বগুলোকে বলা হয়েছে যে ভাই তুমি এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে না, এখানে বসতে পারবে, এখানে বসতে পারবে না, অর্থাৎ সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কারা ভাই? নন ফাইনাইট মানে কি? অসীম ক্রিয়া। অসীম মানে এদের কোনো সীমানা বেঁধে দেওয়া নেই, অর্থাৎ এরা যেখানে খুশি সেখানে বসতে পারে, সেখানে ব্যবহার হতে পারে। তাহলে প্রথমে এই যতটুকুন কথা নন বললাম, ফাইনাইট আর ইনফাইনাইট সেম নাকি? সেম, নন ফাইনাইট ইনফাইনাইট দুটোই সেম। ওকে, এবার যতটুকুন বললাম এইটুকুন একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি কি বললাম। খেয়াল করবা, আই অ্যাম রাইটিং আ লেটার বা যা কিছু একটা হলো, হি ইজ রাইটিং, ইউ আর রাইটিং। খেয়াল করবে আই এর পাশেও রাইটিং, হি এর পাশেও রাইটিং, ইউ এর পাশেও রাইটিং। তাহলে সাবজেক্টের পার্সন চেঞ্জ হলে এদের কি কোনো পরিবর্তন হয়েছে কি? বলো। না, হয়নি। তাহলে এরা সব জায়গায় যেতে পারছে। তাহলে এরা সসীম ক্রিয়া না অসীম ক্রিয়া? অসীম। অসীম ক্রিয়া, মানে এদের সীমানা বেঁধে দেওয়া নেই, তাই তো? আচ্ছা, এই যে রাইটিং হ্যাঁ। রাইটিং রাইটিং, এরা ভার্বের ফোর্থ ফর্ম, তাই না? মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস। তাহলে নন ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল প্রথমেই V4। কোনো অসুবিধা কারো? বলো। না। তার মানে এই পৃথিবীতে যত V4 আছে, মানে যত প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আছে, সব কিসের মধ্যে পড়বে? নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। ওকে, আবার খেয়াল করো, আই এর পাশে অ্যাম, হি এর পাশে ইজ, আবার ইউ এর পাশে আর। তার মানে এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে, তাই না? যে তুমি এখানে যেতে পারবে, ওখানে যেতে পারবে না, এরকম একটা, নাকি? হ্যাঁ, তাহলে অ্যাম ইজ আর এরা তো অক্সিলিয়ারি ভার্ব, তাই না ভাই? হ্যাঁ, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্বে যেহেতু সীমানা বেঁধে দেওয়া আছে, তাই অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ইজ ইট ক্লিয়ার অর নট? বুঝলাম আমরা? হ্যাঁ, ক্লিয়ার তো। ভেরি গুড। আবার দেখো, আই হ্যাভ ইটেন, যা কিছু একটা খেয়েছি, হি হ্যাজ ইটেন, আর ইউ হ্যাভ ইটেন। খেয়াল করবে, আই এর পাশেও ইটেন, হি এর পাশেও ইটেন, ইউ এর পাশেও ইটেন। তাহলে এদের কি কোনো সীমানা বেঁধে দেওয়া আছে? না, নেই। তাহলে এরা তো V3 হয় না, ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে যখন সীমানা বেঁধে নেই, তাহলে এরা অসীম ক্রিয়া হলো, নন ফাইনাইট ভার্ব হলো, ইয়েস অর নো? ইয়েস। তাহলে V3 এখানে চলে গেল। ওকে, আবার দেখো, হ্যাভ, আই এর পাশে হ্যাভ, হি এর পাশে হ্যাজ, আবার ইউ এর পাশে হ্যাভ। তার মানে এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে যে তুমি এখানে বসতে পারবে, তুমি এখানে বসতে পারবে না। তাহলে এই হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব, তাই দেখো অক্সিলিয়ারি ভার্ব এখানে রয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একবার আমায় বলো। হ্যাঁ দাদা, ক্লিয়ার। ভেরি Yes, একটি। ভেরি গুড। বেশ, এবার আমি এদের আরেকটু অন্য মানে করে বোঝানোর চেষ্টা করব। এক তো সসীম ক্রিয়া অসীম ক্রিয়া বুঝে গেলাম, এদের যদি আমি বাংলায় অন্য নামেও ডাকি, অন্য নামেও এদেরকে আমি ডাকতে পারি। কিভাবে? আমি এটা একটু মুছে নিই, তারপরে বলার চেষ্টা করছি। শোনো, এই জিনিসগুলো কিন্তু খাতাতে নোট করবে, ঠিক আছে? আর তোমরা এটা মনে রাখবে যে তোমাদের মনের মধ্যে কি কোয়েশ্চেন আসবে, কোন কোন জায়গায়, আমি কিন্তু সব আগে থেকেই বুঝতে পারবো। ওকে, আমি কিন্তু জানি। সো এই জন্য উতাওয়ালা হবে না, ধীরে ধীরে হবে, ঠিক আছে? আচ্ছা, যখন যেটা শেখানোর চেষ্টা করছি তখন সেটাতে ফুল কনসেন্ট্রেশনটা ইউজ করবে। তোমাদের যদি এরকম মনে হয় যে আরে দাদা এটা করাচ্ছে, এটা তো করালো না, ভুলে গেল নাকি, ওরকম হয় না, আমি ভুলিনি, আমার সব মনে আছে। এই ক্লজ অ্যান্ড ফ্রেজেসটাকে আগেই আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি এই কারণে যে এই যে ক্লাসে দেখতে পাচ্ছ এখন বেশ অনেক কয়েকজন ক্লাসে থাকে। এই কয়েকদিন সময় অতিবাহিত হলে এরা কেউ আর সবাই ক্লাসে থাকবে না, এটা আমি জানি। এই জন্য শুরুতে যারা আছে অন্তত একটু শিখে নিক তোমাদের স্বার্থে। চলো, এবার আমি এদেরকে আরেকটা নাম দিচ্ছি। ফাইনাইট ভার্বকে বাংলাতে বলা হয় সমাপিকা ক্রিয়া। কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। ক্রিয়া। আর এই নন ফাইনাইটকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। ওকে,
এখন সমাপিকা ক্রিয়া কথার অর্থ হচ্ছে যা কোনো কিছু অর্থকে সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ যে ভার্ব একা একা কোনো অর্থকে সম্পন্ন করতে পারে সে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর যে একা একা অর্থ সম্পন্ন করতে পারে না সে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? যে অর্থকে সম্পন্ন করতে পারে সে সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব, আর যে কোনো অর্থকে সম্পন্ন করতে পারে না সে অসমাপিকা ক্রিয়া। খেয়াল করবা তোমাদের রাইটিংসে ম্যাক্সিমাম ছেলে মেয়ের যেটা ভুল হয়, আই রাইটিং এ লেটার, আই অ্যাম রাইটিং আ লেটার। বলো তো দেখি এখানে প্রথম বাক্যের বাংলা কি হবে? প্রথম বাক্যের বাংলা কি? আমি একটা আমি একটি চিঠি লিখছি। হ্যাজ নো মিনিং। ওকে, আই I রাইটিং আ am লেটার হবে। এর কোনো মানে নেই। না আমি একটি এটা চিঠি I am লিখছি। হবে। কি করে বলছো আমি চিঠি লিখছি? কেন চিঠি হবে। লিখছিলাম, কেন চিঠি লিখতে থাকবো এমনটা নয়। তাহলে আই রাইটিং আ লেটার এটা একটা সেন্টেন্স নয়, নিচেরটা একটা সেন্টেন্স, এর মানে আমি চিঠি লিখছি। তাহলে এ Continuous একা একা কি বাক্যে অর্থ প্রকাশ করতে পারছে? না, পারছে না। তাহলে এটাকে কি বলবে তুমি? অসমাপিকা ক্রিয়া বলবে না সমাপিকা ক্রিয়া বলবে? ফাইনাইট সমাপিকা। নন ফাইনাইট অসমাপিকা। বলবে, অসমাপিকা Non-finite। ক্রিয়া বলবে, নন ফাইনাইট এটা। আর নিচে দেখো অ্যাম রাইটিং, যখন বলছো তখন এটা অর্থ প্রকাশ করছে কি না? কার জন্য অর্থ প্রকাশ করছে? এমটা অ্যামের জন্য। তাহলে অ্যাম হয়ে গেল ফাইনাইট ভার্ব। হেল্পিং ভার্বের জন্য। হ্যাঁ, অ্যামটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। উইদাউট অ্যাম রাইটিং এর কোনো ভ্যালু নেই, পরিষ্কার কথা। ওকে, অ্যাজ আ ভার্ব। ঠিক, বুঝতে পারলাম বিষয়টা? আবার যদি আমি হ্যাঁ দাদা, বুঝতে এটা না বলে আচ্ছা, বলতাম স্যার। যে আই রাইট আ লেটার, এর কোনো মিনিং আছে কি না নেই? স্যার এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আছে। আচ্ছা দাদা, প্রশ্নটা হ্যালো। করো, কি প্রশ্ন ছিল বলো। হ্যাঁ স্যার, বলছি যে যদি এখানে আপনি যেটা বলছেন যে অ্যামটা যদি না দিই তাহলে বাক্যটা সম্পূর্ণ হলো না এবং এটার কোনো মানেই হলো না। হ্যাঁ, তো সেই রকম যদি ওই যে জায়গাতে অ্যামিসার ইউজ হবে বা ওয়াজ ওয়ার ইউজ হবে, মানে অক্সিলারি ভার্ব যেখানে ইউজ হবে, সেটা যদি আমি কোনো কারণে দিতে ভুলে যাই বা না দিই, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বাক্যটা ভুল হয়ে গেল। 100%। ওকে, 100%। এখন আচ্ছা আমি এর মাঝে এই জায়গাটা আমি ফিরে আসবো, এর মাঝে আমি ছোট্ট একটা কথা বলবো। হ্যাঁ, বাংলাতে তোমরা বিভক্তি বলে একটা কথা শুনেছো? বিভক্তি কারকের সঙ্গে পড়ানো হয়। তারও বিভক্তি, হ্যাঁ স্যার, হ্যাঁ। তে বিভক্তি, এ তো বিভক্তি, হ্যাঁ, এই সমস্ত ছিল। বিভক্তিটা না খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে এই পৃথিবীতে সবথেকে সহজ ব্যাকরণ সেটা হচ্ছে ইংরেজির। আর বাকি পৃথিবীতে যত ভাষা আছে তাদের ব্যাকরণ কিন্তু খুব কঠিন। ওকে, বাংলাটাই সহজ। ঠিক, কেন কি বাংলায় এই বিভক্তি থাকার কারণে পদগুলোর ব্যবহার তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো। আমি কি বলতে চাইছি ভালো করে খেয়াল করো। ইংরেজিতে তোমার কাছে শুধুমাত্র এই অপশানটাই আছে, আই ইট রাইস, ইউ হ্যাভ নো আদার অপশনস। ওকে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। এই যে কম্বিনেশন ইংলিশে তোমাকে বলে দেওয়া হলো, এর বাইরে তুমি বেরোতে পারবে না। যার কারণে এই ধরনের স্ট্রাকচার থাকে বলেই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষাভাষীর মানুষ এই স্ট্রাকচারগুলোকে ফলো করলে তারা খুব ইজিলি ইংরেজি ভাষাটাকে শিখে নিতে পারে। কিন্তু বাংলায় বিভক্তি রয়েছে, তার অনেকগুলো ভাগ রয়েছে। ঠিক আছে, ধাতু বিভক্তি, পদ বিভক্তির বিভিন্ন কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই জায়গাগুলোর জন্য বাংলা ব্যাকরণ শেখাটা একটু টাফ। কেন কি বাংলায় দেখো, তুমি যদি বলতে চাও তুমি বলতে পারো আমি ভাত খাই, বলতে পারো। তুমি বলতে পারো আমি খাই ভাত, আমি খাই ভাত। তুমি বলতে পারো ভাত আমি খাই। ওকে, ভাত আমি খাই। যে কোনোভাবে যে কোনো সিরিজে তুমি বলতে পারো, কারণ এখানে প্রত্যেকটা পদের সঙ্গে বিভক্তি যুক্ত।
প্রত্যেকটা পদের সঙ্গে বিভক্তিযুক্ত, কিন্তু ইংরেজিতেও কোনো দাদা কনসেপ্ট নেই। পরের গুলো ভুল হয়ে যাবে, আসক্তিগত ভুল হয়ে যাবে এটা। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু যেহেতু এখানে প্রত্যেকটা পদের মধ্যে বিভক্তিযুক্ত আছে, তো আমাদের বোলচাল ভাষাতে আমরা কিন্তু এগুলোকে লিখতে পারি। ওকে, আবার ইংরেজিতে কিন্তু এই ধরনের কোনো বিষয়টা নেই। ইংরেজিতে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের বাইরে তুমি বেরোতে পারবে না। ভার্বকে আগে নিয়ে চলে যাবে, সাবজেক্টকে পরে নিয়ে চলে আসবে, অবজেক্টকে আগে নিয়ে চলে যাবে, এরকম করা যায় না। ওকে, আচ্ছা, এটা ছিল অ্যানাদার একটা প্রসঙ্গ। আমি আবার আমাদের জায়গাতে ফিরে আসি। এইখানে ছিলাম আমি, খেয়াল করো, আই রাইটিং আ লেটার, এটার কোনো মানে নেই, কিন্তু আই রাইট আ লেটার এটার মানে আছে। তাহলে এই যে আই রাইট আ লেটার এর মানে যেহেতু আছে, তার মানে এর অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এই রাইট আ লেটার, এটা তো V1, তাই না বলো ভাই? ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তাই তো? আবার হ্যাঁ। খেয়াল করো, আমি হ্যাঁ, যদি বলি যে আই রোট আ লেটার, এটারও মানে আছে না মানে নেই? আমি একটি চিঠি লিখেছিলাম, মানে আছে। তার মানে এটা হচ্ছে V2, এর মানে আছে। তাহলে এই যে V1 বলো, V2 বলো, এরা কোথায় চলে গেল? ফাইনাইট ভার্বের মধ্যে চলে গেল। আর V3 V4 কোথায় চলে গেল? নন ফাইনাইট ভার্বের মধ্যে। এটুকুনি বোঝাতে চাইছিলাম। তাহলে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল এরা আসছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি এই দুটোই না, আরও আছে, যেমন ইনফিনিটিভ আছে না, ইনফিনিটিভ। তো ইনফিনিটিভও কিন্তু হ্যাঁ। নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়বে। ওকে, কিভাবে পড়বে? আচ্ছা, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। হি ওয়ান্টস টু গো, খেয়াল করবা। আবার ইউ ওয়ান্ট টু গো। ওকে, এখানে খেয়াল করো, আই এর পাশে ওয়ান্ট বসছে, হি এর পাশে ওয়ান্টস বসছে, আবার ইউ এর পাশে ওয়ান্ট বসছে। তাহলে এদের একটা সীমানা বেঁধে দেওয়া আছে কিনা? নেই। এরা তো V1, তাহলে যে V1 এর সীমানা বেঁধে দেওয়া আছে, এই দেখো সসীম ক্রিয়ার মধ্যে আছে। কিন্তু টু গো, আই এর পাশেও টু গো, হি এর পাশেও টু গো, ইউ এর পাশেও টু গো, তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের কোনো সীমানা বেঁধে দেওয়া নেই। বুঝতে পারছো কিনা পারছো না? তাই এরা নন ফাইনাইট। আবার এই ইনফিনিটিভ যদি নন ফাইনাইট হয়, তাহলে বাই ডিফল্ট জেরান্ড সেও কি হয়ে যাবে? নন ফাইনাইট হয়ে যাবে। হ্যাঁ। ওকে, আই ওয়ান্ট সুইমিং, হি ওয়ান্ট সুইমিং, ওকে, বা ওয়াকিং, যা স্যার? খুশি ইউজ করো। হ্যাঁ বলো। স্যার এই জায়গাতে যেটা বললেন আপনি, যেমন আগেরটা আমরা করে এসেছিলাম আই এম রাইটিং আ লেটার, তাহলে আই ওয়ান্ট, এই জায়গাতে মানে আই এম ইজ আর কিছু ইউজ করবো না, মানে না, এটা অক্সিলারি প্রেজেন্ট ভার্বটা। ইনডেফিনিট লিখলাম তো, ও, এখানে আচ্ছা প্রেজেন্ট আচ্ছা, ইনডেফিনিট হ্যাঁ হ্যাঁ। লিখছি তো। হ্যাঁ, ওখানে আমি ইস্তার দেবো কেন? আচ্ছা, ওকে, খেয়াল করো। বেশ, এইটা তো গেল বইয়ের ভাষা, তো আমরা এটা বুঝলাম। এবার আমি এদের দাদা আরেকটা নামকরণ করব। হ্যাঁ বলো বলো। বলছিলাম জিরান তো নাউন, তো ফের এখানে আমি ভার্ব কেন বলবো নন ফাইনাইট? হ্যাঁ অবশ্যই, জিরান্ড নাউন, ইনফিনিটিভও নাউন। ওকে ভাই, কিন্তু যেহেতু ওরা ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, সেই কারণে ওদের মধ্যে একটা ভার্বাল টেন্ডেন্সি থাকবে। ওকে, ঠিক আছে, একটু হ্যাঁ, ওকে। এলাবোরেট করব। আসলে কি বলতো, একটা বিষয় বলতে গেলে অন্য প্রসঙ্গে আমরা চলে যাই। আচ্ছা, ভাইয়ের প্রসঙ্গটা আমি একটু এলাবোরেট করে দিচ্ছি, তাহলে যদি বুঝতে পারো খুব ভালো, না বুঝতে পারলে এগুলো তো পরে আমি আলোচনা করবই। জিরান্ডকে নিয়ে আলাদা করে আমি বলবো, ইনফিনিটিভকে নিয়ে আলাদা করে বলবো, সবাইকে নিয়ে আলাদা আলাদা আলোচনা হবে। ওকে, একটুখানি বলি, যেটাকে জিরান্ড খুব ভালো প্রশ্ন করেছেও, যে ইনফিনিটিভ আর জিরান্ড এই দুটোই না নাউন হিসাবে ব্যবহৃত হয় বাক্যের মধ্যে। তো তাহলে কেন এদের ভার্বের মধ্যে রাখলে দাদা? মনে রাখবে, নন ফাইনাইট ভার্ব এই ইনফিনিটিভ আর জিরান্ড এদের দুটো আরেকটা নামও আছে। এদেরকে বলা হয় নন মেইন ভার্ব। কি বলা হয় এদের? এদের বলা হয় নন মেইন ভার্ব। কেন? খেয়াল করো, আমি বললাম যে আই লাভ রাম, ক্যান আই সে ইট অর নট? আমি রামকে ভালোবাসি। তাহলে রাম স্পষ্টতই একটা নাউন, তাই না বলো? কারণ এটা অবজেক্টের প্লেস, তো অবজেক্টের প্লেসে তো নাউন প্রোনাউন ছাড়া কেউ বসে না। তো আমি যদি এই নাউনের প্লেসে যদি কোনো শব্দ বসাই, তাহলে সেটা নাউন হবে না অন্য কিছু হবে? বলো। নাউনই হবে। ভেরি গুড, খেয়াল করো, আই লাভ টু সিং, আমি কি করতে ভালোবাসি? আই লাভ টু সিং।
তাহলে দেখো তো এই যে টু সিং এটা অবজেক্টের প্লেসে বসেছে কিনা, আর অবজেক্টের প্লেসে বসার জন্য বাই ডিফল্ট এটি নাউনের কাজ করছে কিনা। ওকে, হ্যাঁ এবার করছে। যখনই আমি আই লাভ টু সিং বলে ফুল স্টপ দেব তখন আমার একটা প্রবলেম হবে। কি প্রবলেম? আমরা যখন সেন্টেন্সের সংজ্ঞা পড়েছি তখন সেখানে পড়েছি যে সেন্টেন্স মানে যার একটা কমপ্লিট মিনিং থাকবে, তাই না ভাই? পড়েছি তো আমরা নাকি? হ্যাঁ দাদা complete। সেন্টেন্স মানে হ্যাঁ, মনের complete meaning ভাব থাকবে। সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে, তবে সেটা সেন্টেন্স, আদারওয়াইজ সেটাকে সেন্টেন্স বলা যাবে না, ঠিক তো? তাহলে যখন তুমি বলছো আই লাভ টু সিং, স্বভাবত ওই পাশের লোকটা জিজ্ঞেস করবে কি গাইতে চাস, তখন তোমায় বলতে হবে আ সং, ইয়েস অর নো, আই লাভ টু সিং আ সং। হ্যাঁ তাহলে এই যে এ সং এটা কি লাভের অবজেক্ট না টু সিং এর অবজেক্ট বলো তো আমায়? কার অবজেক্ট এটা? এ সংটা টু সিং। টু টু সিং। সিং। তাহলে বলো ভাই এ কাজ করছে নাউনের অথচ সাথে একটা অবজেক্ট নিচ্ছে, কেন এমন নিচ্ছে? কারণ এ ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, তো যেহেতু ভার্ব থেকে সৃষ্টি হয়েছে তাই ভার্বের টেন্ডেন্সির মধ্যে থাকবে কিনা থাকবে না, হ্যাঁ থাকবে। যার জন্য একে বলা হয় নন মেইন ভার্ব। ইয়েস, এই জন্য এটাকে বলা হয় নন মেইন ভার্ব। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিসও বুঝলে কি, যে নাউন কোথায় বসতে পারে, একটা নন মেইন ভার্বের অবজেক্ট হিসাবে একটা নাউনকে বসানো যেতে পারে। ওকে, এখানে লাভটা হচ্ছে মেইন ভার্ব আর টু সিংটা হচ্ছে নন মেইন ভার্ব। ক্লিয়ার হচ্ছে কিনা হচ্ছে না বাতাও তো? আবার এখানে ইনফিনিটিভ দিয়ে দেখালাম, জিরান্ড দিয়ে দেখাই, একই এক্সাম্পল রাখি। আমি বললাম যে আই লাভ রিডিং, আই লাভ হোয়াট? রিডিং। আমি কি পছন্দ করি? পড়তে পড়া। পছন্দ করি। আমি কি পছন্দ করি বা আমি কি ভালোবাসি? পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং। এবার এখানে যদি ফুল স্টপ দিয়ে দাও তুমি, তাহলে বলো তো আমায় যে মানেটা ক্লিয়ার হলো? তখন পাশের লোকটা জিজ্ঞেস করবে আরে কি পড়তে ভালোবাসিস, গল্প, নাটক, কবিতা না কি? জিজ্ঞেস করবে কি না? তাহলে তুমি এমন একটা কথা বললে যাতে তোমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেল না, তোমার শ্রোতাকে জিজ্ঞেস করতে হলো আবার প্রশ্ন, তাহলে তো হবে না। তাহলে এখানে তুমি যদি কমপ্লিট করতে চাও সেন্টেন্সটাকে, তাহলে তোমায় লিখতে হবে আই লাভ রিডিং গীতা, আই লাভ রিডিং গীতা ডেইলি বা কিছু একটা দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে। এবার এই যে গীতাটা তুমি লিখলে, এটা কার অবজেক্ট? লাভের অবজেক্ট না রিডিং এর অবজেক্ট বলো? রিডিং। রিডিং এর অবজেক্ট। তাহলে রিডিং। এই বেটা জেরান্ড, এই বেটা হচ্ছে জিরান্ড, তাহলে নাউনের কাজ করছে কেন? অবজেক্টের প্লেসে বসেছে তাই নাউন, কিন্তু তা সত্ত্বেও সে একটা অবজেক্টকে নিচ্ছে কেন? কারণ এ আলটিমেটলি তো ভার্ব থেকে সৃষ্টি হয়েছে, যার জন্য এর মধ্যে ভার্বাল টেন্ডেন্সি থাকবে, কিন্তু এটি মেইন ভার্ব নয়, তাই এটিকে বলা হয় নন মেইন ভার্ব। আশা করছি এর বেশি আর আলোচনা এখন দরকার নেই, তাই না? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি স্যার এটা সাবজেক্ট দাদা? হিসেবে বসে, যেমন সুইমিং ইজ এ গুড হ্যাবিট, ইয়েস, তখন হ্যাঁ কোনো অসুবিধা নেই। তখন সুইমিং স্যার দেখো, সুইমিংটা একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, তো সুইমিং এর তো অবজেক্ট থাকবে না, ইন্ট্রানজিটিভ ভার্ব তো অবজেক্ট নেয় না। আচ্ছা ওকে, আচ্ছা স্যার। সে অন্য কারো দ্বারা মডিফাই হবে। দাদা? ওকে, যেমন বলতে পারো যে হার্ড কোর সুইমিং ইজ ফেভারিট টু মি, এমন বলতে পারো, সে কোনো অ্যাডভার্ব দ্বারা ডেসক্রাইবড হবে। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ বলো, বাকিদের প্রশ্ন বলো, তারপর আমরা আবার এখানে ফিরে আসবো দ্রুত। হ্যাঁ দাদা বলো বলো, শুনছি। বলছিলাম কি দাদা, সেন্টেন্সে কি জিরান্ড আর ইনফিনিটিভ মানেটা কি একই থাকে? দেখো, জিরান্ড আর ইনফিনিটিভের মানে একই থাকে না। জিরান্ড একজন্য ইউজ করা হয়, ইনফিনিটিভ একজন্য ইউজ করা হয়। আচ্ছা চলো বলছি যখন বলেই দিই, শোনো ভাই মেরে, ইনফিনিটিভ ব্যবহার করা হয় আনসার্টেন অ্যাকশন বা ফিউচার অ্যাকশনের জন্য। ওকে, আর জেরান্ড ইউজ করা হয় হচ্ছে পাস্ট বা প্রেজেন্ট অ্যাকশনের জন্য। ওকে, বা সার্টেন অ্যাকশনের জন্য। ব্যাপারটা কি বললাম বোঝাচ্ছি, জেরান্ড নিয়েই তো আলোচনা হয়ে গেল ভাইয়া, খেয়াল করো। আমি বললাম আই, বুঝবে কিন্তু তুমি যে প্রশ্ন করলে সে মাইক অন রেখে আমার সঙ্গে কথা বলো। আই ওয়ান্ট টু গো এর বাংলা কি ভাই? আমি যেতে চাই। আমি যেতে চাই। আচ্ছা, তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ গন? নাকি না। শুধু চেয়েছো? তাহলে এই কাজটা কি হয়েছে? না,
এই কাজটা তো হয়নি, তাহলে না স্যার হয়নি। আনসার্টেন অ্যাকশন, ইয়েস অর নো? অনিশ্চিত Yes, কাজ sir. বা ফিউচার সেন্স। আনসার্টেন অ্যাকশন মানেই ফিউচার সেন্স। যখন আমি টেন্স পড়াবো তখন এগুলোকে বোঝাবো। আচ্ছা বেশ, এবার আমি বললাম যে আই ওয়ান্ট রিডিং গীতা। ওকে, এই কথার মানে কি? আমি গীতা পড়তে চাই, তাই তো? আমি গীতা পড়তে চাই। এবার বলো তো এই কথা তুমি কেন বলছো? হ্যাঁ দাদা। তুমি এটা দৈনিক করে থাকো বা অতীতে কখনো করেছো, তবে বলছো না। তার মানে এটা সার্টেন অ্যাকশনের জন্য বোঝানো হচ্ছে। আর সার্টেন অ্যাকশন কোন কোন টেন্সে থাকে? পাস্টে আর প্রেজেন্টে। বুঝলে ভাইয়া? বা আরেকটা ভালো এক্সাম্পল দিচ্ছি, আমি বললাম আই হ্যাঁ স্টপড বুঝতে পারলাম। I stopped worrying about future। এই কথার মানে কি? I stopped worrying about future এই কথার মানে কি? আমি ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা ভাবনা করা ছেড়ে দিয়েছি, তাই তো? I stopped worrying about future এই কথার মানে কি? আমি হ্যাঁ ভবিষ্যৎ দাদা, নিয়ে চিন্তা ভাবনা করতে দিয়েছি। তার মানে তুমি আগে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে, এই কথার মানে তো এটাই। হ্যাঁ এই যে তার মানে এটা হচ্ছে ছেড়ে পাস্টের কোনো দিয়েছিলাম। কাজ বা প্রেজেন্টের কোনো কাজকে শো করছে জেরান্ড, বুঝেছো? তাহলে মনে রাখবা জেরান্ড পাস্ট অথবা প্রেজেন্টের কোনো হ্যাঁ, কিছুকে বুঝতে- বোঝায়, আর ইনফিনিটিভ হচ্ছে ফিউচারের সেন্স, আনসার্টেন অ্যাকশনকে বোঝায়। ক্লিয়ার? এই জন্য দেখবা তোমাদের যখন আইপিএল ম্যাচ আসবে না, তখন টিভিতে দেখবা এরকম লেখা থাকবে 10 days to go, এরকম লেখা থাকে, দেখেছো? টিভির পর্দায় ওঠে, পপ আপ ওঠে 10 days to go, 9 days to go, 8 days to go, মানে আর 10 দিন বাকি আছে, আর 9 দিন বাকি আছে, আমাদের আর এরকম ওঠে না? আমাদের আর 5 দিন। হ্যাঁ ঠিক। তাহলে এই যে এই ব্যাপারটা রয়েছে যে টু গো ইউজ করা হয়, বা টু হ্যাপেন ইউজ করা হয়। ওকে, ফিউচার সেন্সে। যাকগে, অনেক কিছু আলোচনা হয়ে গেল এর আচ্ছা স্যার, মধ্যে। এটা এটা কি লিখলেন এটা বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ, এই যে যেটা লিখেছেন আই স্টপ ওয়ারিং অ্যাবাউট, তারপর ওটা কি লিখেছেন ফিউচার বুঝতে পারলাম ফিউচার না। লিখেছি, ফিউচার ফিউচার মানে আমি ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করা ছেড়ে দিয়েছি। এবার তুমি যদি এখানে লিখতে আই স্টপড টু ওয়ারি অ্যাবাউট ফিউচার, তাহলে ভুল হয়ে যেত ব্যাপারটা। ওকে, ওয়ার্নিং লিখেছেন দাদা ওটা? ওয়ারি মানে চিন্তা Worry, করা, worry. সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে লেখা আছে, জেরান্ডে লেখা আছে। ওকে, ওটা স্পেলিংটা একটু বলুন না। WORRING, WOR, RING। চিন্তা করা। হ্যাঁ, চিন্তা ভাবনা করা। আচ্ছা চলো এবার তো আমাকে দাদা, বলো। দাদা হ্যাঁ বলো বলো। বলছিলাম আপনি এখানে জিরান্ড ইউজ করেছেন নন ফাইনাইট ভার্বে এবং বি4 ইউজ করেছেন। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা মানে জিরান্ড আর বি4 বিফোর এক নয় ভাইয়া মেরে। ভার্বের জিরান্ড কাজ করে, দেখতে একরকম, কিন্তু একরকম দেখতে হলে এক জিনিস নয় তো। তাহলে এখন যদি ভার্বাল নাউন বলি তাহলে তো আরও মাথা গুলিয়ে যাবে। আচ্ছা চলো এক কাজ করো, তোমরা আমাকে নেক্সট ক্লাসে একটুখানি এটা মনে করিয়ে দিও, তখন আলোচনা ওইটাকে আগে করে তারপর এখানে আসবো। হ্যাঁ, আমরা কিন্তু ছিলাম ক্লজে, তারপর এখানে আসলাম। আর পদ ভটকে যেও না। ওকে, ঠিক আছে। এখানেই Okay, থাকো, দাদা। এখানেই থাকো। ওকে চলো, তাহলে আমি তোমাদেরকে শেখাচ্ছিলাম ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। মানে মোটামুটি বেসিক একটা ধারণা তো চলে এসছে। খুব হ্যাঁ, সুন্দর। চলে হ্যাঁ দাদা। ভেরি গুড। আরেকটা কথা শুনে রাখো, এই ফাইনাইট ভার্বকে আমি ভবিষ্যতে যখন কখনো বলবো তখন আমি টেন্স ভার্ব বলবো। কি বলবো? টেন্স ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বকে বলা হয় টেন্স ভার্ব, আর নন ফাইনাইট ভার্বকে বলা হয় নন টেন্স ভার্ব। মনে থাকবে এটা। ফাইনাইট ভার্বকে বলা হবে টেন্স ভার্ব, আর নন ফাইনাইট ভার্বকে বলা হবে নন টেন্স ভার্ব। কি হলো বিষয়টা বোঝাচ্ছি। I am eating, I was eating, I shall be eating। এই তিনটি সেন্টেন্স কি একই টেন্সের না ডিফারেন্ট টেন্সের?
ডিফারেন্ট। ডিফারেন্ট টেন্সের। তো এটা প্রেজেন্ট টেন্স দেখেই বুঝতে পারছি, এটা পাস্ট টেন্স আর এটা ফিউচার টেন্স, তাই না? কিন্তু হ্যাঁ। প্রেজেন্ট টেন্সেও ইটিং, পাস্ট টেন্সেও ইটিং, ফিউচার টেন্সেও ইটিং, তাহলে তোমাদের মনে হচ্ছে কি এই যে এরা টেন্স নিতে পেরেছে? এই ইটিং কি টেন্সটাকে নিতে পেরেছে? না, পারেনি, যার জন্য এরা নন টেন্স ভার্ব। বুঝেছো? আবার খেয়াল করো, আই এর পাশে অ্যাম হয়েছে বলে প্রেজেন্ট টেন্স, আই এর পাশে ওয়াজ হয়েছে বলে পাস্ট টেন্স, আই এর পাশে শ্যাল বি হয়েছে বলে ফিউচার টেন্স, তাহলে এরা টেন্স নিতে সক্ষম, তাই জন্য এদের বলা হয় টেন্স ভার্ব, মানে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স ভার্ব। ক্লিয়ার ভাই সব? ক্লিয়ার। হ্যাঁ দাদা একটা হ্যাঁ দাদা ক্লিয়ার। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো, প্রশ্ন করো। বলি আই এর সাথে আমরা এম ব্যবহার করি, আই এর সাথে হ্যাভ ব্যবহার করি, আর আই এর সাথে আমরা ভার্বের প্লুরাল ফর্মটা ইউজ করি, কিন্তু যখনই পাস্ট ব্যবহার করি তখন আই ওয়ের বাদ দিয়ে আই ওয়াজ কেন ব্যবহার করি? না, বিষয়টা হচ্ছে যে আই এর পাশে আমরা আর ব্যবহার করছি না, তো করছি আই এর পাশে আর। স্যার এম অথবা ইজ এক মিনিট দাঁড়াও, ভাইয়ের সঙ্গে কথা বলতে দাও। আই এর পাশে তো আমরা আর ইউজ করছি না, তাহলে তুমি যে বক্তব্যটা দিলে সেটা তো ভুল হয়ে গেল না ভাই? যদি আমি আই এর পাশে আর ব্যবহার করতাম, আই এর পাশে হ্যাভ ব্যবহার করতাম, এটা ঠিক আছে, তাহলে আই এর আর হচ্ছে প্লুরাল ফর্ম, হ্যাভ হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে বক্তব্যটা ঠিক হতো। বাট অ্যাম তো আর প্লুরাল ফর্ম নয়, অ্যাম হচ্ছে আই এর বাবার সম্পত্তি। পরিষ্কার কথা? ওকে, হ্যাভটা তো হ্যাঁ হ্যাভটা প্লুরাল বলতেই পারো। হ্যাঁ, আই এর পাশে হ্যাভ তারপরে বসে। আই ডু, মনে যেমন রাখবে হি ফার্স্ট টা ডাজ পারসন, হয়। হ্যাঁ ফার্স্ট পারসন এর পাশে আই উই এর পাশে হ্যাভ বসে, আর বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পাশে হ্যাজ বসে। দ্যাটস অল। ওকে, আচ্ছা ছেড়ে দাও, এগুলো বেসিক কোয়েশ্চেন, এগুলো কোয়েশ্চেনে কোনো ভিত্তি নেই বলে আমার মনে হয়। তো চলো, এটা আশা করছি ফাইনাইট নন ফাইনাইট সম্পর্কে আমরা শিখেছি, তাই না? তাহলে যদি ক্লজ হতে হয় তাহলে এদের কাউকে না কাউকে থাকতে হবে। এবার একটা প্রসঙ্গ আমি তোমাদের এখানে একটা বলে দিই। দেখো ভাই, যখনই কোথাও কোনো অক্সিলিয়ারি ভার্ব বসবে, আবার বলছি, যখনই কোথাও কোনো অক্সিলিয়ারি ভার্ব বসবে তখন এদের দুজনের কেউ না কেউ থাকবেই সেখানে। ওকে, কি বললাম বলো দেখি? অক্সিলিয়ারি ভার্ব যখনই বসবে না তখন এদের দুজনের কেউ না কেউ থাকবে, অথবা রুট ফর্মটা থাকবে। যেমন আমি যদি অ্যাম বসাই, অ্যামের পরে কি আমি আর রাইট লিখতে পারবো না আমাকে রাইটিং লিখতে হবে? রাইটিং। এটাই বলতে চাচ্ছি আমি। আমি যদি হ্যাভ লিখি তাহলে রাইট লিখতে পারবো না, আমাকে রিটেন লিখতে হবে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলো বসলে এরা সেখানে যাবে, কিন্তু আলটিমেটলি কাজ করবে এরাই, মানে এই অক্সিলিয়ারি ভার্বগুলো। ওকে, আচ্ছা ছেড়ে দাও। তাহলে আমরা যে জায়গাতে ছিলাম সেখানে আবার আসি, যে হোয়াট ইজ আ ক্লজ। না, ক্লজ হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব, যে স্মলার সেন্টেন্সের মতন কাজ করে এবং কোনো কোনো ক্ষেত্রে সে একটা পার্টস অফ হিসেবে ভূমিকা গ্রহণ করে। এবার আমরা আসি ক্লজের ক্লাসিফিকেশানে আসি। ওকে, আচ্ছা ফ্রেজটা কি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি বললাম যে আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। ওকে, খেয়াল করবে আই ওয়ান্ট এটা হচ্ছে একটা ক্লজ, এ গ্লাস অফ ওয়াটার এটা হচ্ছে একটা ফ্রেজ। তার মানে এখানে একটা ক্লজ আর একটা ফ্রেজ যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি একটা ক্লজ আর একটা ফ্রেজ হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট, সেন্টেন্সের একটা অংশ। ক্লিয়ার? বুঝেছি দাদা হ্যাঁ বলো। একটু শুধু বুঝিয়ে দেন, এই ফেসটা কোথায় কোথায় বসাবো, মানে শুধু কি অবজেক্টে বসাবো না? ওকে ওকে ওকে, ঠিক আছে, সব হবে। হ্যাঁ সব হবে, কোথায় কোথায় বসবো সেটাই তো আমরা শিখছি এখানে, তাই না ভাই? চলো আজকে আমরা ক্লজের আলোচনা দিয়ে শুরু করব আমাদের আলোচনা। কি দিয়ে? ক্লজ দিয়ে। চলো খাতায় এবার হেডিং লাগিয়ে ফেলো ক্লজ। তাহলে ক্লজের সংজ্ঞা অলরেডি লিখে ফেলেছো। এবার আমরা ক্লজের ক্লাসিফিকেশন দেখব, টাইপস অফ ক্লজ দেখব, যে ক্লজ কয় প্রকার। ঠিক, দেখো ক্লজ হচ্ছে মূলত ক্লজ হচ্ছে দুই প্রকার, কিন্তু আমাদের শিখতে হবে ক্লজ হচ্ছে তিন প্রকার। আরেকটা প্রকার আছে, ওটাকে মিস করলে কম্পাউন্ড সেন্টেন্স লিখতে আমাদের ভুল হয়ে যাবে।
তাহলে ক্লজ কয় প্রকার বললাম? 3 প্রকার। একটাকে আমরা বলছি হচ্ছে মেইন ক্লজ, আর একটাকে আমরা বলবো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। আরেকটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, যদি আমি এটা ওই পুলিশ অফিসারদের সম্পর্ক দিয়ে যদি বোঝাতে চাই, তাহলে এভাবে বলবো যে মেইন ক্লজ হচ্ছে কোনো একটা থানার ওসি সাহেব, ওকে। আর সাবঅর্ডিনেট ক্লজগুলো হচ্ছে তার আন্ডারে এসআই হতে পারে, বা এএসআই হতে পারে, বা কনস্টেবল হতে পারে, এরা, বুঝেছো? তার মানে ওসি সাহেব হচ্ছে মেইন ক্লজ, তার আন্ডারে যারা থাকে সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এটুকুন বোঝা গেল যে এসআই হোক বা এএসআই হোক বা কনস্টেবল হোক, এরা ওসিকে ছাড়া চলতে পারবে না। মানে এরা যা কিছুই করতে চাক না কেন, ওসির পারমিশন এদের লাগবে। বুঝতে পেরেছো কি বলেছি? আর কোঅর্ডিনেট ক্লজ মানে কি? কোঅর্ডিনেট ক্লজ মানে একটা থানার ওসি আর একটা থানার ওসি, একটা থানার এসআই আর একটা থানার এসআই, একটা থানার এএসআই, সেটা একই থানা হতে পারে, আলাদাও হতে পারে, কোনো ইস্যু নাই, আর একটা এসআই, এক জায়গার কনস্টেবল আর এক জায়গায় কনস্টেবল। কি বুঝলে এটার থেকে? কোঅর্ডিনেট ক্লজ মানে কি বুঝলে? দুটো সেম জিনিস, মানে সেম পদের। হ্যাঁ, সেম পদের, সেম ডেজিগনেশনের ব্যক্তি। আগে কোঅর্ডিনেট ক্লজটাকে একটু বুঝিয়ে দিই, তারপর অন্য জায়গায় যাচ্ছি। খেয়াল করবা, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? যে ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয় সে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। বলো আমার সঙ্গে, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে? বলো, যে ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয় যে ক্লজ সে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দ্যাটস অল। কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে শুরু হয় হ্যাঁ, খেয়াল করবা, হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, রাম dances and সীতা sings। খেয়াল করবা, রাম ডান্সেস অ্যান্ড সীতা সিংস। এখানে রাম ডান্সেস এটা হচ্ছে মেইন ক্লজ, অ্যান্ড সীতা সিংস এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, সিসি। আবার এই সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে লিখি, যে সীতা সিংস অ্যান্ড রাম ডান্সেস, তো এইখানে সীতা সিংস এটা হয়ে গেল মেইন ক্লজ, অ্যান্ড রাম ডান্সেস এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, তো কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যে শুরু হয় সে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, দ্যাটস অল। কিন্তু দেখো, এটাও মেইন ক্লজ হিসেবে ব্যবহার হতে পারে, এটাও মেইন ক্লজ হিসেবে ব্যবহৃত হতে পারে। বুঝেছি কিনা বুঝিনি? দাদা একবার ওরা দেখো, যখন তুমি লিখছো রাম ডান্সেস অ্যান্ড সীতা সিংস, এরখানে রাম ডান্সেসের রামের আগে কোনো কনজাংশন আছে কি? নেই, না। তাই এটা মেইন ক্লজ হয়ে গেল, ওকে। আর যেহেতু সীতা সিংসের আগে অ্যান্ড রয়েছে, মানে কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে এটা শুরু হচ্ছে, তাই এটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, ওকে ভাই। আবার যদি এই সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে লিখি, মানে চেঞ্জ না করে, সীতা সিংস অ্যান্ড রাম ডান্সেস, তো এখানে সীতার আগে কোনো কোঅর্ডিনেট কনজাংশন নেই, তার মানে এটা মেইন ক্লজ। আর রাম ডান্সেসের আগে যেহেতু অ্যান্ড দিয়ে শুরু হয়েছে, তাই এটা কোঅর্ডিনেট ক্লজ। জিনিস দুটো একই, মেইন ক্লজ। যদি এই অ্যান্ডটা এখানে না থাকতো, তাহলে এটাও মেইন ক্লজ হতো, এটাও মেইন ক্লজ হতো, তাই নয় কি? এই জন্য বললাম ওসি, এসআই, এএসআই, কনস্টেবল। বুঝেছো? এই প্লাস সাইনটাই ডিফাইন করে দিবে কোনটা কোঅর্ডিনেট ক্লজ, মানে অ্যান্ড। বুঝতে পেরেছি। প্লাস সাইনটা হলো অ্যান্ড। ক্লিয়ার ভাই? আচ্ছা, একটা জিনিস দেখো, যেহেতু সেম ডেজিগনেশন, তাহলে তো হ্যাঁ। তো এবার আসো, এবার এ দুটোকে নিয়ে একটু আলোচনা করি। চল, আমরা যখন কনজাংশনটাকে পড়ে ফেলবো, তখন এই কোঅর্ডিনেট ক্লজ নিয়ে তখন আবার একটু আলোচনা করব। হ্যাঁ, এখন আর কোনো আলোচনা হবে না এটাকে নিয়ে, কারণ কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, এই বিষয়টা পড়তে হবে একটু তারপরে, ওকে। বাকি আমরা এই ক্লজ ফ্রেজের মধ্যে যতটুকুন আলোচনা আছে আমি করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, আর ইউ ফিলিং, তোমরা কি বোরিং ফিল করছো নাকি? না দাদা, ঠিক, Boring ভালো, feel খুব ভালো করো না। লাগছে। খুব সুন্দর লাগছে দাদা ক্লাসটা। ইন্টারেস্ট রাখো, আমি ওই জন্য বলেছিলাম মজা পাবে। ইন্টারেস্ট রাখো, দেখো মজা লাগবে। শোনো, দেখো ভাই, মেইন ক্লজ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ইফ আই বাই
2 cars I shall give you 1. এইটা একটা সেন্টেন্স, ওকে ভাই? এই একটা সেন্টেন্সের মধ্যে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, তার মানে দুটো ক্লজ দিয়ে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তো এখন আমি যদি এই বাক্য দুটোকে ভাঙি, এই কমা যেখানে আছে যদি ভেঙে দিই, ইফ আই বাই 2 cars বলে যদি ফুল স্টপ দিয়ে দিই, আর এটাকেও ভেঙে লিখি যে আই শ্যাল গিভ ইউ 1, তো এবার বলো দেখি, এটা 1 নম্বর সেন্টেন্স, এটা 2 নম্বর সেন্টেন্স হলো। তো এখানে 1 নম্বর সেন্টেন্স আর 2 নম্বর সেন্টেন্স এই দুটোই কি ঠিক? না, পরেরটা ঠিক। এটা সেন্টেন্স, এটা সেন্টেন্স নয়। এখন কথা হলো কেন সেন্টেন্স নয় দাদা? ওই যে একই কথা বলবো যে সেন্টেন্স মানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেতে হবে। তাহলে তুমি বলছো ইফ আই বাই 2 cars, যদি আমি দুটো গাড়ি কিনি, এই কথা কাউকে বললে তখন অন্য লোক জিজ্ঞেস করবে না তাহলে কি, তাহলে কি বলবে কি না? তুমি একজনকে বলছো যদি আমি দুটো গাড়ি কিনি, এটুকুন বলে থেমে গেলে, তখন সামনের জন জিজ্ঞেস করবে না তাহলে কি বল? তাহলে এই ইফ আই বাই 2 cars এটা বলে তুমি তোমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছো না, তাই এটি সেন্টেন্স নয়। কিন্তু আই শ্যাল গিভ ইউ 1 এটার মানে আছে আমি তোমায় একটি দেব, আমি তোমায় একটি দেব, এর একটা ইন্ডিপেন্ডেন্ট মানে আছে, যার জন্য এটা হচ্ছে সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইয়েস অর নো? আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেই মেইন ক্লজ বলে। আর যেহেতু এবার না, উল্টো উল্টো ওটা ডিপেন্ডেন্ট হবে না ভাই, উপরেরটা। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে ভাই? ও হ্যাঁ, ও নিচের দাগের নিচে আমি ভাবছি পাশের ভাগ বলছে নাকি, না না, মিস্টেক হয়েছে একটু। আন্ডারলাইনটা বলছি তো। আই শ্যাল গিভ ইউ 1 এর ও একটা হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে কিনা নেই? হ্যাঁ সরি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে বলে এ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যাকে মেইন ক্লজ বলা হয়। তাহলে মেইন ক্লজকে অর দিয়ে লেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওকে ভাই? তাহলে মেইন ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন, তার নিজস্ব মানে আছে, সে একা একা বাইরে এসেও মানে করতে পারে। কিন্তু যে ক্লজটি একা একা মানে করতে পারে না সে হচ্ছে কি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই ডিপেন্ডেন্ট ক্লজকেই বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। বুঝেছি কি না বুঝিনি? তাহলে এইখানে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা কি নাম দেওয়া যেতে পারে? এর আরেকটা কি নাম দেবো বলো? সাবঅর্ডিনেট ক্লজের ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ক্লজ। বলো তো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে, সে সেন্টেন্সের বাইরে বেরিয়ে এসেও একা একা মানে করতে পারে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এর একা একা মানে করতে পারে না। দেখো এখানে একা একা মানে করতে পারেনি, অথচ এই সেন্টেন্সের মধ্যে মানে করে দিয়েছে। কেন মানে করে দিল? এই পরের বাক্যর পার্টটার জন্য, এই পরের ক্লজটার জন্য। অর্থাৎ ইফ আই বাই 2 cars, যদি আমি দুটো গাড়ি কিনি আর তাহলে আমি তোমায় একটা দেব, এই পার্টটা ছিল বলে এ মানে করতে পেরেছে। এই জন্য এ ডিপেন্ডেন্ট হয়েছে কার ওপরে? এর ওপরে, মানে মেইন ক্লজের উপরে। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় ডিপেন্ড থাকবে কার ওপরে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ডেন্ট থাকবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে বলতে পারি আমরা দাদা, আমরা ম্যাক্সিমাম সেন্টেন্স ইউজ করি মেন ক্লজেরই। হ্যাঁ অবশ্যই মেইন ক্লজ। দেখো ভালো ইংরেজি লেখার মানে কি জানো? যে সিম্পল সেন্টেন্সে বাক্য লিখতে পারে, ওকে? আর ওটা সিম্পল মেন সেন্টেন্স ক্লজ। মানে একটা মাত্র মেইন ক্লজ যার মধ্যে থাকবে সে হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? আমাদের রাইটিংসটাকে বেটার করার জন্য ক্লজটা এই জন্য শেখা আমাদের জরুরি। ঠিক আছে? চলো, খুব মজাদার হতে চলেছে সেশনটা আমাদের। আগামী যে 2-3টে ক্লাস আসবে, দাদা সিম্পল সেন্টেন্স মানে একটা মাত্র ক্লজ যার মধ্যে মেইন ক্লজ আছে যার মধ্যে, ওকে? আচ্ছা দেখো, আমি এইটা আপাতত এইটুকুন বলে দিচ্ছি, তোমরা এইটুকুনকে জাস্ট একটু নোট করে রাখবে। 3 প্রকারের বাক্য আছে। এক হচ্ছে সিম্পল সেন্টেন্স। দেখো আমি বোর্ডে মানে স্ক্রিনে যেটা লিখছি মনে করবা গুরু বাক্য, কোনোটা যেন মিস না হয়। প্রত্যেকটা পয়েন্ট তোমাদের খাতা জুড়ে থাকতে হবে, ওকে? আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স।
অনেকের মনে হতে পারে বেসিক আলোচনা করার দরকার নেই, দেখো আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, তো একটু ধৈর্য ধরে শুনতে থাকো, সকলেরই লাভ হবে যদি কারো এরকম মনে হয়ে থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক, কারণ ইংরেজিতে আমরা দেখো বেসিকটাকে ক্লিয়ার করি না বলে ইংরেজিটা আমাদের ভয় হয়ে যায়, তাই না? তো সেটাই বলছি যে বেসিকটাকে ক্লিয়ার করো, সব ঠিকঠাক হয়ে যাবে। দেখো সিম্পল সেন্টেন্স মানে মনে রাখবে অনলি ওয়ান মেইন ক্লজ, তাহলে যার একটি মাত্র মেইন ক্লজ যে সেন্টেন্সের মধ্যে আছে সে হচ্ছে সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার? আর কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? দেখো ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান কোঅর্ডিনেট ক্লজ হলো। আর কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যার ওয়ান মেইন ক্লজ প্লাস ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ। বুঝেছো? তাহলে সিম্পল সেন্টেন্স মানে যার একটা মাত্র মেইন ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স মানে যার একটা মেইন ক্লজের সাথে একটা কোঅর্ডিনেট ক্লজ আছে, আর কমপ্লেক্স সেন্টেন্স মানে কি যার একটা মেইন ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। দ্যাটস অল। ওকে, এটুকুন মনে রাখবে শুধু, বাকি পরে আলোচনা করব। আচ্ছা দাদা ওটা একটু দেখান, একটু স্লাইডটা দেখান। ওকে, দেখো সিম্পল সেন্টেন্স মানে একটি মাত্র মেইন ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স মানে মেইন ক্লজ একটা মেইন ক্লজের সাথে একটা কোঅর্ডিনেট ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা মেইন ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, হ্যাঁ, বেশ, এবার চলে আসো এইখানে। তাহলে বলছিলাম মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো দেখো এদের কোনো ক্লাসিফিকেশান নেই, বাট এটার ক্লাসিফিকেশান আছে। এই মেইন সাবঅর্ডিনেট ক্লজকে তিনটি ভাগে ভাগ করা হয়। ওকে, যদিও চারটে ভাগে, আমি সে 4 নম্বর ভাগে যাব না এখনই, কারণ গেলে মাথা পাতা ঘুরে তোমাদের অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওই জন্য আপাতত তিনটেতে থাকো, পরে যখন আমাদের আমি সুযোগ সুবিধা বুঝবো পরে বলবো। তো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ 3 প্রকার। একটাকে আমরা বলি নাউন ক্লজ, আরেকটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, যাই বলো না কেন। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কয় প্রকার? 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? নাউন ক্লজ কি দাদা? নাউন ক্লজ পরিষ্কার কথা, যে ক্লজ একটি নাউনের মতন কাজ করে সে হচ্ছে নাউন ক্লজ, যে ক্লজ একটি অ্যাডজেক্টিভের মতন কাজ করে সে অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ একটা অ্যাডভার্বের মতন কাজ করে সে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার এই জায়গা থেকে একটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ, কি একই রকম দেখতে হওয়া জিনিস একই রকম নয়। কি বললাম? একই রকম দেখতে হওয়া জিনিস একই জিনিস নয়। খেয়াল করো, আমি এখানে 3টে সেন্টেন্স লিখব, 3টে সেন্টেন্স লিখে আমি পুরো বিষয়টাকে বোঝাতে চাইছি। আমি বললাম যে আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে, এটা একটা সেন্টেন্স। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, I went where he lives. দেখো I know মেইন ক্লজ, কারণ এর ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে। where he lives এর ইন্ডিপেন্ডেন্ট মিনিং নেই, তার মানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। I know the place এটা মেইন ক্লজ, এর ইন্ডিপেন্ডেন্ট মানে আছে। where he lives এর ইন্ডিপেন্ডেন্ট মানে নেই, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। I went এর ইন্ডিপেন্ডেন্ট মানে আছে, তাই এটা মেইন ক্লজ। where he lives এর ইন্ডিপেন্ডেন্ট মানে নেই, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। দেখো ভাই, 3টি সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজটা একেবারে সেম, হুবহু সেম, তার মানে কি এরা সেম ক্লজ না? কিন্তু খেয়াল করো, না, I know what, আমি কি জানি, কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? উত্তর হিসাবে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাওয়া যায় না। তাহলে আই নো হোয়াট, আমি কি জানি, ওয়্যার হি লিভস সে কোথায় থাকে এটা আমি জানি, তাহলে এটা একটা অবজেক্টের কাজ করছে, তাই না? বলো ভাই, এই পুরো সাবঅর্ডিনেট ক্লজটা একটা অবজেক্টের কাজ করছে না?
হ্যাঁ অবজেক্টের কাজ করছে। তাহলে অবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বা প্রোনাউনই বসতে পারে। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা একটা নাউন ক্লজ। বুঝেছো কি না বোঝোনি বাতাও? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, আবার দেখো, যে শব্দকে যে শব্দ দ্বারা কোনো নাউনকে ডেসক্রাইব করা হয়, আবার বলছি, কোনো নাউনকে যদি কেউ ডেসক্রাইব করে তাহলে তাকে কি বলে? নাউনকে যে Adjective. ডেসক্রাইব করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। ভেরি গুড। অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্য খেয়াল করো, আই নো দ্য প্লেস। কোন প্লেস? হোয়ার হি লিভস, যেখানে সে থাকে। এই যে দ্য প্লেসকে এই হোয়ার হি লিভস ডেসক্রাইব করছে কি না করছে না? তাহলে দ্য প্লেসটা ছিল নাউন, তাহলে নাউনকে যে ডেসক্রাইব করে তাকে কি বলবে তুমি? অ্যাডজেক্টিভ ক্লজ বলবে না? অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? হোয়ার হি লিভস, যেখানে সে থাকে। তাহলে কোথায় এর উত্তর দিচ্ছে? আচ্ছা, এই কোথায় এর উত্তর দিচ্ছে এই জায়গা থেকে একটা কথা বলবো। দেখো ভাই, আমাদের 7টা মাদার WH ওয়ার্ড আছে, খেয়াল করবা। দেয়ার আর, নোট করো, দেয়ার আর, নোট করো বলতে আশা করছি আমি তোমরা সবটাই নোট করছো। 7 মাদার WH ওয়ার্ডস ইন ইজি, মানে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে 7খানা মাদার WH ওয়ার্ড আছে। কারা কারা? হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। এই যে 7টা, তাই না? এই 7টা WH ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। হু, হোয়াট, হুইচ, এদের দিয়ে উত্তর প্রশ্ন করলে বেশি তুমি যে উত্তর পাবে সেই উত্তরগুলো হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। বুঝতে পারলে কি বলেছি? হু, হোয়াট, হুইচ, এদেরকে দিয়ে যদি তুমি ভার্বকে প্রশ্ন করো তাহলে তুমি নিশ্চিত রূপে নাউন বা প্রোনাউনকে উত্তর হিসাবে খুঁজে পাবে। কিন্তু হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এদেরকে দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি এদের উত্তর হিসাবে এরা তোমাকে যে অ্যান্সারগুলো দেবে সেই অ্যান্সারগুলো চোখ কান বুঝে অ্যাডভার্ব হবে। বুঝেছো? হোয়েন দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাবে অ্যাডভার্ব হবে, হোয়ার দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাবে অ্যাডভার্ব হবে, হোয়াই দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাবে অ্যাডভার্ব হবে, হাউ দিয়ে কোয়েশ্চেন করলে যে উত্তর পাবে অ্যাডভার্ব হবে। পরিষ্কার কথা। এই জন্য বাচ্চাদেরকে শেখানো হয় অ্যাডভার্ব 4 প্রকার। পরে আমরা গিয়ে দেখবো অ্যাডভার্ব কয় প্রকার, কিন্তু এখান থেকে তোমরাও জেনে রাখো বেসিক্যালি অ্যাডভার্ব 4 প্রকার। হোয়েন দিয়ে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় টাইম অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব। হোয়ার দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটাকে বলে প্লেস অ্যাডভার্ব। ওয়াই দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় রিজন অ্যাডভার্ব। ওকে, আর হাউ দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাই ম্যানার অ্যাডভার্ব, ম্যানার অ্যাডভার্ব। ওকে, এই 4 প্রকার অ্যাডভার্ব আছে, টাইম অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব, রিজন অ্যাডভার্ব, ম্যানার অ্যাডভার্ব। প্রধান 4টে ভাগ অ্যাডভার্বের। ঠিক আছে? তাহলে খেয়াল রাখবা, হোয়েন, হোয়ার মানে কখন, কোথায়, কেন, কিভাবে। কোথায়, সরি এটা তো কখন ছিল তাই না? কখন, কোথায়, কোথায়, কেন, কেন, আর কিভাবে। কিভাবে। এইগুলো দিয়ে যখন প্রশ্ন করবে না, চোখ কান বুঝে কি উত্তর আসবে বললাম? অ্যাডভার্ব উত্তর আসবে। ঠিক আছে? অ্যাডভার্ব। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমি এইখানে যাচ্ছি এবার। দেখো, আই ওয়েন্ট হোয়ার, আমি কোথায় গিয়েছিলাম, কি উত্তর পাবে? সে যেখানে বাস করে। হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। তাহলে এটা কোথায় এর উত্তর দিচ্ছে, তার মানে এটা চোখ কান বুঝে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার হয়েছে বলো তো প্রত্যেকের? হ্যাঁ ভাই? হ্যাঁ স্যার হয়েছে। একই রকম দেখতে জিনিস, একই রকম নয়। তাহলে ইংরেজিতে একটা শেষ কথা বলি কি, যে প্লেসমেন্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। প্লেসমেন্ট, একটা শব্দকে আমি কোথায় বসিয়েছি সেইটার উপরেই মানে তার পার্টস অফ স্পিচ নির্ধারণ হবে, কোথায় বসছে সে। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে, আচ্ছা বলো তো দেখি, ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো কোন পার্টস অফ স্পিচ? ম্যাঙ্গো মানে আম, কোন নাউন। মানে নাউন, মানে এর থেকে আর বেশি নাউন তো হতে পারে না, তাই না? মানে হচ্ছে নাউনের চরমতম উদাহরণ, এরকমই তো মনে হচ্ছে নাকি? কিন্তু যদি আমি বলি যে আই ওয়ান্ট এ
ম্যাঙ্গো ট্রি, আমি একটি আম গাছ চাই, তাহলে এই ট্রিটা হয়ে গেল নাউন আর এই ম্যাঙ্গোটা হয়ে গেল ট্রি, আর ম্যাঙ্গোটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে বুঝতে অ্যাডজেক্টিভ পারছো হয় ম্যাঙ্গো। প্লেসমেন্ট কত গুরুত্বপূর্ণ ছিল, নাউন হয়ে গেল অ্যাডজেক্টিভ। তো এই জন্য ইংরেজিতে প্লেসমেন্টটা সব থেকে বড় কথা, যে সাবজেক্টের প্লেসে বসছে, অবজেক্টের প্লেসে বসছে, তাহলে সে নাউন হবে। যদি দাদা এখানে ম্যাঙ্গো ট্রিটা কি কম্পাউন্ড নাউন হবে না? না না, ম্যাঙ্গো ট্রিটা কম্পাউন্ড নাউন হবে না, ম্যাঙ্গো ট্রিটা হবে নাউন আর ম্যাঙ্গোটা হবে ক্লাসিফায়ার। ওকে, কি হবে? ক্লাসিফায়ার। মনে রাখবে, কোনো নাউন যদি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় ক্লাসিফায়ার। যেমন তুমি যে ক্লাসটা দেখছো, কিসে দেখছো, ফোনে না কম্পিউটারে? ফোনে। কোন ফোন, কোন কোম্পানি? ভিভো। ভিভো ফোন, বলো না। তোমার বন্ধু জিজ্ঞেস করলে ভাই তোর কি ফোন, তুমি বলো না ভিভো ফোন। হ্যাঁ। তো ভিভো ফোন, ভিভোটা হচ্ছে কোম্পানির নাম, তোমার ফোনটাকে ডেসক্রাইব করছে ভিভো, তোমার ফোনটা হলো নাউন, তাকে ডেসক্রাইব করছে ভিভো, তো ভিভো ক্লাসিফায়ার। ওকে ভাই? ওকে। অজন্তা জুতো, অজন্তা কোম্পানির নাম, জুতোকে ডেসক্রাইব করছে, যার জন্য অজন্তা ক্লাসিফায়ার হবে। বলো বলো। লিভ নিচ্ছি স্যার, আমি খাওয়া দাওয়া করিনি আমি। হ্যাঁ ওকে, ঠিক আছে। ওকে চলো, কজন দাদা। আছে ক্লাসে এখন? দাদা, হ্যাঁ বলো। আমি বলছিলাম যে এই যে WH ওয়ার্ড যে বললেন, হ্যাঁ হ্যাঁ তো এরাই তো অবজেক্টের কাজ করবে। হ্যাঁ, WH ওয়ার্ড মানে অবজেক্টের কাজ করবে। মানে তোমার প্রশ্নগুলো আমাকে করছো, মানে আমি বুঝতে পারছি না কি উত্তর দেব। না, বলছি যে কোনো সেন্টেন্সের অবজেক্ট যে খুঁজবো, হুম, তো এই যে অবজেক্ট হোয়ার, চেনার উপায়টা তুমি প্রিভিয়াস আমাদের ইংলিশের ক্লাস করোনি না? না একটু সাবজেক্ট অবজেক্ট এই দুটো একটু বুঝিয়ে দিলে ভালো আচ্ছা। হয়। ঠিক আছে, সাবজেক্ট কি কি মনে বসাতে রাখবা, পারি? ভার্বের আগে যে বসে সে সাবজেক্ট, ভার্বের পরে যে বসে সে অবজেক্ট, ব্যাস এটুকু মনে রাখো। কিন্তু চিনবো কেমন করে এটাই, এটা তো দেখো, ভার্বকে যখন তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, যে উত্তর পাবে সেটাই হবে অবজেক্ট। বুঝেছো কিনা বোঝনি? হুম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট খুঁজে পাওয়া যায়। তো এই জিনিসটাও যদিও সঠিক নয়, তবুও আমি আপাতত তোমাকে বললাম। ঠিক আছে? আই নো ওয়্যার হি লিভস, আমি কি জানি, কি উত্তর পাচ্ছ? এটা উত্তর পাচ্ছ না, ওয়্যার হি লিভস। হুম, হুম। বুঝতে পারছো? আবার যদি আমি বলতাম যে আই লাভ রাম, আমি রামকে ভালোবাসি, আমি কাকে ভালোবাসি? রামকে। রামকে, তার মানে এটা অবজেক্ট। ওকে ভাই? আচ্ছা হুম। চল, ঠিক আছে, চলো এবার Subject, তাহলে subject, আমরা যেটা subject। এখন কাজ করব ভাই, দাদা সাবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট হচ্ছে যে, অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে ভার্বের আগে যার পজিশন সে হচ্ছে আগে যে সাবজেক্ট। বসে। ওকে, এবার তোমরা যদি ভাবতে থাকো বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট, এটা কিন্তু ভুল, এরকম কোনো সংজ্ঞা হয় না। কেন হয় না খেয়াল করো। আমি বললাম যে আই ইট রাইস, তোমরা বলবে কি যে এখানে আই হচ্ছে সাবজেক্ট, কিন্তু কারণ বাক্যে কাজ করছে আই, কিন্তু যখন আমি এটাকে ভয়েস চেঞ্জ করে দেবো তখন কি বলবে বলো? রাইসটা সাবজেক্ট হয়ে গেল। তখন তখন রাইস সাবজেক্ট হয়ে যাবে। ওই জন্য মনে রাখো যে ভার্বের আগে যে বসে সে সাবজেক্ট, ব্যাস, অত কিছু মাথা ঘামানোর দরকার নেই এখন। ওকে, কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট কেমন করে চিনবো? বড় একটা কোনো মানে সেন্টেন্স লিখবো যে সাবজেক্ট। চিনবে ভাই, একটুখানি সময় দাও, ধীরে ধীরে চিনবে। ঠিক আছে? টেন্স পড়তে হবে তাহলে। ওকে চলো, আস্তে আস্তে শিখবে। হ্যাঁ, চিন্তা করো না, হ্যাঁ রেগুলার ক্লাস করতে থাকো। হ্যাঁ, দেখো বিষয়টা কি হচ্ছে, দেখো তোমার ভাবনাটাকে আমি সম্মান করছি, এবং আমি এটা দেখো ছাত্র পড়াচ্ছি তো অনেক দিন হলো, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আমরা যে সাবজেক্টটাকে জানি না, ঠিক? আচ্ছা আমি একদম সোজা উদাহরণ দিচ্ছি। আমাদের এখানে যারা আছি, আমাদেরকে যদি এখন মানে MBBS-এর 4th ইয়ারে পাঠিয়ে দেওয়া হয়, MBBS-এর 4th ইয়ারে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো ক্লাসে, আমরা কিচ্ছু বুঝবো না, কিচ্ছু বুঝবো না। তখন না আমাদের স্যার, বুঝবো না। বুঝবো না, তখন আমাদের মনে হবে না, হায় রে আমাকে দিয়ে মনে হয় কিচ্ছু হবে না। আরে ভাই, ওটা তো আমার কাজ নয়, ওটা তো আমি কোনোদিন পড়িনি। এটাই আমার ইংলিশের ক্ষেত্রে হয়েছে। তো সেইটা আমাদের ইংলিশের ক্ষেত্রে হচ্ছে, তার কারণ কি আমরা এইভাবে এখনো কোনোদিন পড়িনি, সেই জন্য। ওকে, তো আমরা যখন কয়েকটা ক্লাস করতে থাকবো, যখন আমরা একটু একটু করে শিখতে থাকবো, তখন এরকম আর মনে হবে না।
সাবজেক্ট অবজেক্ট চেনা এটা কোনো ইস্যু নয়, ওকে? এটা ধীরে ধীরে হবে। তবে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, আমার কথা কজন রেখেছো আমি জানি না, তোমাদেরকে আমি একটা ইংরেজি বই কিনতে বলেছিলাম, মালগুড়ি ডেজ। হ্যাভ ইউ বট? হ্যাঁ দাদা বলুন। অর্ডার দিয়েছি। হ্যাঁ, যদি প্রত্যেককে বলছি বইটা কেনো, বইটা কিনলে না তুমি তোমার বাচ্চা যখন হবে তারাও পড়তে পারবে বইটাকে, ওকে? খুব মজাদার, মজাদার, তার সাথে ইংরেজির বাঁধনটা শিখতে পারবে, বুঝতে পারলে? আমরা ইংরেজি শিখছি অথচ দাদা যে 2 ঘন্টা পড়াচ্ছে ব্যাস ওইটুকুন টাইম, আর আমার ইংরেজির সাথে কোনো যোগাযোগ নেই, তাহলে কি করে শিখবো? সপ্তাহে 1 দিন 2 দিন যাই আমাদের পড়া থাকবে, সেই 2 ঘন্টায় আমরা শুধু ইংরেজি দেখি, আর আমার ইংরেজির সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে হবে? এই জন্য বলছি ওই বইটাকে কিনে যখন তোমরা পড়বে না, পড়া শুরু করবে, তখন ধীরে ধীরে বুঝতে শুরু করবে, ওকে? আচ্ছা, চলো এবার আমরা প্রত্যেকটা ক্লজকে নিয়ে খুব ডিটেলসে আলোচনা করব, ওকে? চলো তাহলে সবার প্রথমে আমরা কাকে নিয়ে আলোচনা শুরু করছি না, নাউন ক্লজকে নিয়ে আলোচনা শুরু করছি। নাউন ক্লজ, চলো আমি বেশ কিছু কিছু এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সবার প্রথমে বলি যে নাউন ক্লজ কাকে বলে। আচ্ছা, এটা কি শুরু করব নাকি না আজকে আমরা ছাড়বো? না না দাদা কমপ্লিট করান, আজকে স্যার থাক, দাদা কমপ্লিট করে দেন, সময় নাই হাতে। মাথা ঘুরে যাবে। দেখো অনেক নাউন আছে। ক্লজ, আমার দেখো আমি মাথাতে বলি, এতগুলো থাকবে না, আমি জানি না যে দেবব্রতর কি করে মাথাতে এতগুলো রাখছে। যাই হোক, আমি এটা পড়েছি আগে তো, কিন্তু অতটা বুঝতে পারিনি, তাই মানে তাই জন্য তোমার মাথাতে ঢুকছে, কিন্তু আমাদের মাথাতে ঢুকছে না সবকিছু ভাই, আমার ঘেটে ঘ হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো শোনো শোনো, আমরা আগামী কালকে কি বার? সোমবার। সোমবার। সোমবার তো তোমাদের সোমবার। ক্লাস একটা আছে, হ্যাঁ দাদা। কটা থেকে ক্লাস আছে? আচ্ছা ফিজিক্স ক্লাস হবে। কালকে ফিজিক্স আছে। আচ্ছা এক কাজ যদি আমি এরকম করি যে ধরো 7 PM এ ফিজিক্সের ক্লাসটাকে রাখলাম, ওকে? 7 থেকে 7:15 করলাম, তারপর 8:15 আবার স্যার আপনি বললেন এর আগের বারেও বলেছিলেন, কিন্তু হয়নি। মানে আসলে একবার করছেন হয়তো সবাইকারই মানে মনোবল ভেঙে যাচ্ছে, দিয়ে হয়তো তারা চলে যাচ্ছে, করা হয়ে উঠছে না, সেই জন্যই বলছেন যে ওইরকম না করে স্যার হয়তো সকাল থেকে হ্যাঁ সাড়ে আটটায় যদি সকাল থেকে একটা করেন আর একটা